হ্যালো এভরিওয়ান, সৈকত ম্যাথে আপনাকে স্বাগতম। আপনি কি অনার্স পদার্থবিজ্ঞান তৃতীয় বর্ষের স্টুডেন্ট? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আমি আজ পদার্থবিজ্ঞান তৃতীয় বর্ষের গাণিতিক পদার্থবিজ্ঞান সাবজেক্টের উপর একটা সুন্দর সাধারণ গোছানো কোর্স নিয়ে আলোচনা করব। সৈকত ম্যাথের সম্পর্কে নতুন করে আর কিছু না বলি, আসুন আমরা মূল আলোচনায় ফিরে আসি। প্রথম প্রশ্ন হচ্ছে, এই কোর্সটি আপনি কেন করবেন? তার উত্তর হলো, এই কোর্সটি আপনি করলে গাণিতিক পদার্থবিজ্ঞানের উপরে খুবই সংক্ষিপ্ত এবং সাজানো গোছানো একটি সাজেশন পাবেন, যেখানে ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ সব পার্টের প্রশ্নই অন্তর্ভুক্ত থাকবে এবং এই প্রত্যেকটা পার্টের প্রশ্ন এক একটা করে ধরে ধরে আমি সমাধান করে দেব। সেকেন্ড কারণ হচ্ছে, এই সম্পূর্ণ কোর্সটা মাত্র 15টা ক্লাসের মধ্যে শেষ করা হবে। তার মানে আপনি 15টা ক্লাস করলেই গাণিতিক পদার্থবিজ্ঞানের সম্পূর্ণ কোর্সটি শেষ হয়ে যাবে। থার্ড কারণ হচ্ছে, এই যে 15টা ক্লাস, এই 15টা ক্লাসই রেকর্ডেড ভিডিও হিসেবে থাকবে। তার মানে আপনি যখন ইচ্ছে তখন দেখে নিতে পারবেন, যেখানে বুঝবেন না ভিডিও পজ করে বুঝে নিতে পারবেন। তারপর যদি কোনো সমস্যা যদি হয়, তাহলে আমি সেটা পার্সোনালি সবাইকে বুঝিয়ে দিব। যেহেতু আমি বলতেছি সাজেশনটা খুব সংক্ষিপ্ত, তার মানে এই না যে আপনার সাজেশন থেকে কিছু কমন পড়বে না। আমি গ্যারান্টি দিচ্ছি, আপনি যদি এই কোর্সটি সম্পূর্ণ করতে পারেন, তাহলে আমার সাজেশন থেকেই 80%-এর বেশি প্রশ্ন কমন পড়বে। এখন আপনারা আমার পাশে একটা স্ক্রিনে আমার এই সংক্ষিপ্ত সাজেশনের একটা ডেমো দেখতে পাচ্ছেন। এখানে সাজেশনটা যেভাবে করা হয়েছে, এভাবে একদম প্রত্যেকটা প্রশ্ন একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত এক একটা প্রশ্ন ধরে ধরে আমি এখানে সমাধান করব। আপনারা যদি এই প্রত্যেকটা প্রশ্ন সমাধানগুলো সুন্দর করে লিখে নেন, তাহলে আপনার একটা সুন্দর একটা নোট তৈরি হবে, যেখানে ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ প্রত্যেকটা পাঠের প্রশ্ন অন্তর্ভুক্ত থাকবে। তার মানে আপনার কোনো বই বা কোনো গাইড বা কোনো নোটের দরকার নাই। শুধু আমার এই সাজেশনগুলো ফলো করলে এবং আমার এই ক্লাসগুলো করলেই আপনার সম্পূর্ণ কোর্স খুবই সুন্দরভাবে শেষ হয়ে যাবে। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আমি এই ক্লাসগুলো পরিচালনা করব। প্রথমে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার সাজেশনের 1 নম্বর প্রশ্ন, জটিল সংখ্যা কি। তা এখন আমরা এটার উত্তর করব। তা আমরা সবাই জানি যে a প্লাস ib আকারে সংখ্যাকে জটিল সংখ্যা বলে। জটিল সংখ্যা বলে যেখানে a b হচ্ছে বাস্তব সংখ্যা এবং i সমান সমান হচ্ছে √(-1)। ঠিক আছে, এখানে আমরা সবাই জানি যে এটা হচ্ছে বাস্তব অক্ষ, x অক্ষ হচ্ছে বাস্তব অক্ষ, আর এটা হচ্ছে y অক্ষ। মাঝখানে হচ্ছে এই x অক্ষের উপর যত সংখ্যাগুলো থাকে, x অক্ষের উপর যত সংখ্যা আছে সেগুলোকে বলা হচ্ছে বাস্তব সংখ্যা। যার মাঝখানে থাকবে হচ্ছে 0, তারপর হচ্ছে 1, তারপরে 2, তারপরে 3, এরকম করে কোনো থাকবে। এর সাথে -1, এর সাথে -2, এর সাথে -3, এগুলো সব হচ্ছে বাস্তব সংখ্যা। এছাড়া এখানে যত সংখ্যা আছে, উপর দিয়ে নিতে, এগুলো সব হচ্ছে জটিল সংখ্যা। যেমন এখানে আমি যেটা সংখ্যা যদি কল্পনা করি, ধরলাম এই সংখ্যাটা, তো এখানে দেখা যাচ্ছে যে এদিকে হচ্ছে 2 ঘর আর এদিকে হচ্ছে 1 ঘর। তার মানে এটা হচ্ছে, আমরা জানি এমনিতে এটার নাম হচ্ছে যে 2 আর হচ্ছে 1, 2 আর 1। তো এটা যদি জটিল সংখ্যায় যদি প্রকাশ করি, জটিল সংখ্যায় প্রকাশ করলে এটা হবে হচ্ছে 2 প্লাস i, হ্যাঁ 2 প্লাস i1। তো এরকম করে এখানে যত সংখ্যা আছে সবগুলো হচ্ছে জটিল সংখ্যা অন্তর্ভুক্ত। জটিল সংখ্যার ভিতরে একটা অংশ হচ্ছে বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যা কিন্তু এক প্রকার জটিল সংখ্যা, সেটা আলোচনা করতেছি। এখন আসুন আর একটু গভীরে যাওয়া যাক। দেখেন, এই চ্যাপ্টারের নাম হচ্ছে জটিল অপেক্ষক বা জটিল ফাংশন। তো এই চ্যাপ্টারটা ভালো মতো পারতে গেলে যে যে বিষয়গুলো আমার আগে থেকেই জানা থাকার দরকার, যে যে সূত্রগুলো প্রয়োগ করতে হবে, আমি ওই বিষয়গুলো আগে থেকেই ক্লিয়ার করে দেবো সবাইকে। আগে থেকে ক্লিয়ার করে দেবো যেন প্রবলেমগুলো সলভ করার সময় কোনো রকম প্যারা না খাইতে হয়। যেমন এখানে এখন একটা স্ক্রিনে প্রশ্ন দেখা যাচ্ছে যে ল্যাপ্লাস সমীকরণ কি। তো আমি এটা একটু লিখে দিই, ল্যাপ্লাস সমীকরণটা কি একটু লিখে দিলাম। এটা হচ্ছে
এটা হচ্ছে ল্যাপ্লাস সমীকরণ। হ্যাঁ, এটা কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে এই চ্যাপ্টারে অনেকগুলো ম্যাথ করতে গেলে আমার এই সমীকরণটা লাগবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ল্যাপ্লাস সমীকরণ। এই একটা সমীকরণকে বলা হয় ল্যাপ্লাস সমীকরণ। আচ্ছা, পরের প্রশ্নটা কি? হারমোনিক ফাংশন কি? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কারণ কারণ কি, এখানে অনেক প্রশ্ন এমন আছে, একটা ফাংশন দেয়া থাকবে, যে বলবে এই ফাংশনটা হারমোনিক কিনা যাচাই করো। ঠিক আছে, হারমোনিক কিনা। তো সেটা তাহলে প্রশ্নের উত্তর কি হবে? দেখো, হারমোনিক ফাংশনের সংজ্ঞাটা হচ্ছে যদি কোনো জটিল ফাংশন ল্যাপ্লাস সমীকরণকে সিদ্ধ করে, যদি কোনো জটিল ফাংশন ল্যাপ্লাস সমীকরণকে সিদ্ধ করে, তাহলে সেটাকে বলে হারমোনিক ফাংশন। তার মানে যদি কোনো সমীকরণটা যদি কোনো ফাংশন এই সমীকরণটা সিদ্ধ করে, মানে ল্যাপ্লাস সমীকরণটা সিদ্ধ করে, তবে তাকে বলা হবে হারমোনিক ফাংশন। ক্লিয়ার? তাহলে ল্যাপ্লাস সমীকরণ আমরা বুঝতে পারছি। আর ল্যাপ্লাস সমীকরণটা যে ফাংশন সিদ্ধ করবে, যে জটিল ফাংশন সিদ্ধ করবে, সেটাকে বলা হবে হারমোনিক ফাংশন। আচ্ছা, ওকে। পরে লেখা আছে কোচি রিমেন সমীকরণ কি? কোচি রিমেন সমীকরণ কি? আচ্ছা, আমি তার সমীকরণটা লিখে দিলাম। যদিও এর উপপাদ্য আমরা করব, এর প্রমাণটা আমরা শিখবো, আমি শুধু সমীকরণটা একটু লিখি। তাহলে কোচি রিমেন সমীকরণটা হচ্ছে এরকম। এই যে দুটো সমীকরণ আমি লিখছি, এটা হচ্ছে, এই দুটো সমীকরণকে বলা হয় কোচি রিমেন সমীকরণ। আচ্ছা, শর্ত শর্ত হচ্ছে এরকম, যদি এফ অফ জেড সমান সমান ইউ প্লাস আইভি একটা ফাংশন হয়, একটা জটিল ফাংশন হয়, তবে তবে এই দুটো সমীকরণকে বলা হয় হচ্ছে কোচি রিমেন সমীকরণ। কোচি রিমেন সমীকরণ। আচ্ছা, তো কোচি রিমেন সমীকরণ সমীকরণ যে আমার এখানে অনেক ম্যাথ আছে। কারণ হচ্ছে এখানেও সেম একই রকম ভাবে একটা ফাংশন দেওয়া থাকবে, এবং তারপরে প্রশ্ন করবে এই ফাংশনটা কোচি রিমেন সমীকরণ মেনে চলে কিনা যাচাই করো। অথবা লেখা থাকবে যে এই ফাংশনটা অ্যানালাইটিক ফাংশন কিনা যাচাই করো। অ্যানালাইটিক ফাংশন বা বিশ্লেষিত ফাংশন, এটা হচ্ছে এই চ্যাপ্টারের মূল পড়া, বিশ্লেষিত ফাংশন। আচ্ছা, আমি একটু বলে দিই বিশ্লেষিত ফাংশন কি বা অ্যানালিটিক ফাংশন কি। তার সংজ্ঞাটা এমন হবে, যদি কোনো সমীকরণ, যদি কোনো জটিল ফাংশন কোচি রিমেন সমীকরণ মেনে চলে, মানে এই দুটো সমীকরণ, যে ফাংশনটা এই দুটো সমীকরণ মেনে চলবে, তাকে বলা হবে অ্যানালিটিক ফাংশন বা বিশ্লেষিত ফাংশন। বোঝা গেছে? যে যে জটিল ফাংশন কোচি রিমেন সমীকরণ মেনে চলবে, তাকে বলা হবে অ্যানালিটিক ফাংশন। এর আগে পড়ছিলাম কি, ল্যাপ্লাস সমীকরণ। যে জটিল ফাংশনটা ল্যাপ্লাস সমীকরণ মেনে চলে, তাকে বলে হারমোনিক ফাংশন। এটা হচ্ছে কোচি রিমেন সমীকরণ। যে জটিল ফাংশন কোচি রিমেন সমীকরণ মেনে চলে, তাকে বলা হচ্ছে বিশ্লেষিত ফাংশন বা অ্যানালিটিক ফাংশন। যদি আর একটা সংজ্ঞা আছে, সেটা হচ্ছে যদি কোনো ডোমেনের বা যদি কোনো এলাকার প্রত্যেকটা বিন্দুতে কোনো একটা জটিল ফাংশন অন্তরীকরণযোগ্য হয়, প্রত্যেকটা বিন্দুতে যদি অন্তরীকরণযোগ্য হয়, তবে সেটাকে বলা হবে হচ্ছে অ্যানালিটিক ফাংশন। বোঝা গেছে? তো অ্যানালিটিক ফাংশন আরেকটা সংজ্ঞা, দুইটা সংজ্ঞা আমরা শিখলাম। একটা হচ্ছে যদি কোনো জটিল ফাংশন কোচি রিমেন সমীকরণ মেনে চলে, তবে তাকে বলা হবে অ্যানালিটিক ফাংশন বা বিশ্লেষিত ফাংশন বা বিশ্লেষিত অপেক্ষক। আর একটা উত্তর হচ্ছে যদি কোনো জটিল ফাংশন তার ডোমেনের প্রত্যেকটা বিন্দুতে অন্তরীকরণযোগ্য হয়। অন্তরীকরণযোগ্য মানে কি সেটা আমরা জানি, ক্যালকুলাস 1 এ পড়ছি ফার্স্ট ইয়ারে। অন্তরীকরণযোগ্য হয়, তবে সেই ফাংশনটাকেও বলা হয় অ্যানালিটিক ফাংশন। আশা করি ক্লিয়ার। আচ্ছা, এখন ক বিভাগের প্রশ্নটা আমরা আলোচনা করলাম, এখন আমরা একটু খ বিভাগে যাই। তো খ বিভাগের প্রথমে আমরা স্ক্রিনে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, যে লেখা আছে এফ অফ জেড সমান সমান জেড এর পাওয়ার হচ্ছে কিউ। হ্যাঁ, জেড কিউ ফাংশনটা কি কোচি রিমেন সমীকরণ মেনে চলে? এ হচ্ছে প্রথম প্রশ্ন। অথবা কি দেখো আরেকটা প্রশ্ন দেওয়া আছে সেম এটাই, যে এফ অফ জেড সমান সমান জেড কিউ ফাংশনটা অ্যানালিটিক ফাংশন কিনা বা বিশ্লেষিত ফাংশন কিনা। দুটো কিন্তু একই প্রশ্ন। প্রথম লেখা আছে এফ অফ জেড সমান সমান জেড কিউ ফাংশনটা কোচি রিমেন সমীকরণ মেনে চলে কিনা। পরে প্রশ্ন দেওয়া আছে এফ অফ জেড সমান সমান জেড কিউ ফাংশনটা অ্যানালিটিক কিনা। দুটা কিন্তু এক উত্তর। কেন একই উত্তর? আমি একটু আগে বলছি, যে ফাংশন কোচি রিমেন সমীকরণ মেনে চলে সেটা অ্যানালিটিক ফাংশন। তার মানে একটা ফাংশন অ্যানালিটিক হওয়ার শর্তই হচ্ছে কোচি রিমেন সমীকরণ মেনে চলা।
আচ্ছা, এখন আমরা এটা সমাধান করার চেষ্টা করতেছি। তো আমার আছে যে এফ অফ জেড সমান সমান জেড কিউ, এটা দেয়া আছে। আচ্ছা, তো আমার দেখাইতে হবে যে এই ফাংশনটা কচি রিমেন সমীকরণ মেনে চলে কিনা। আচ্ছা, কচি রিমেন সমীকরণটা আগে একটু এখানে লিখি। সেটা হচ্ছে ডেল ইউ বাই ডেল এক্স সমান সমান ডেল ভি বাই ডেল ওয়াই কমা ডেল ভি বাই ডেল এক্স সমান সমান মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই। আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে কচি রিমেন সমীকরণের ভিতরে কি আছে, ইউ আর ভি আছে। ইউ আর ভি ইউ কে এক্স দিয়ে অন্তরীকরণ করছে, ভি রে ওয়াই দিয়ে অন্তরীকরণ করছে, আবার ভি রে এক্স দিয়ে অন্তরীকরণ করছে, ইউ রে ওয়াই দিয়ে অন্তরীকরণ করছে। তার মানে আমার তো এখানে আগে ইউ আর ভি এর মান বের করতে হবে। ইউ আর ভি কে আমি আলাদা করবো আগে। আগে আমার মূল কাজ হচ্ছে ইউ আর ভি এই দুটোকে আলাদা করা। দেন আমি এই ইউ রে অন্তরীকরণ করব এক্স দ্বারা, আবার ভি রে অন্তরীকরণ করব ওয়াই দ্বারা। এটা হচ্ছে কাজ। তার মানে আমি যদি ইউ আর ভির মান যদি বের না করতে পারি তাহলে কিন্তু আমি অঙ্ক সমাধান করতে পারবো না। তার প্রথম কাজটা হচ্ছে আমার ইউ আর ভির মানটা আলাদা করা। তার মানে যে ফাংশন থাকবে ওইখান থেকে আগে আমি ইউ আর ভি কে আলাদা করব। এখন ইউ আর ভি আমি কোথায় পাবো? দেখো, আমরা জানি যে এফ অফ জেড, এফ অফ জেড মানে কত? এফ অফ জেড মানে হচ্ছে ইউ প্লাস আই ভি, জটিল ফাংশনের সংখ্যা ইউ প্লাস আই ভি। আর জেড মানে কত? জেড মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। আচ্ছা, এখন এটা আমরা এখানে অ্যাপ্লাই করে দেখি। তাহলে এফ অফ জেড মানে হচ্ছে ইউ প্লাস আই ভি, আর জেড মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, তারপর দাও কিউ। আচ্ছা, এখানে সূত্র ফেলাই। তাহলে এখানে জেড কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার আই ওয়াই, আর হচ্ছে থ্রি এক্স আই ওয়াই, তারপর হচ্ছে স্কোয়ার, আর এখানে প্লাস আই ওয়াই, তারপর হচ্ছে কিউ। হ্যাঁ, এই প্লাস বলকে সূত্র। আচ্ছা, তাহলে এখানে থাকলো এক্স কিউ, আর এখানে হচ্ছে থ্রি আই এক্স স্কোয়ার ওয়াই, আর এখানে দেখো আই এর উপর স্কোয়ার আছে। আই স্কোয়ার মানে কত? আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, আমরা সবাই জানি। আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান। তার মানে এখানে মাইনাস দিলাম সামনে, তাহলে এখানে থাকবে থ্রি এক্স ওয়াই স্কোয়ার। হ্যাঁ, এই আই স্কোয়ার জন্য মাইনাস ওয়ান দিছি। আচ্ছা, আর এখানে কত হবে? দেখো, এখানে দেওয়া আছে আই এর উপর কিউ দেওয়া আছে। আই এর উপর কিউ মানে কত? আই এর উপর কিউ মানে হচ্ছে আই স্কোয়ার ইন্টু আই। আই স্কোয়ার মানে কত? মাইনাস ওয়ান। তার মানে হচ্ছে কত হবে? মাইনাস আই হবে। তার মানে এখানে আমি লিখতে পারি যে মাইনাস আই ওয়াই কিউ। এখন দেখো, এই সমীকরণের ভিতরে এইখানে কোনো আই নাই, এখানে কোনো আই নাই। তার মানে এই দুটো হচ্ছে বাস্তব অংশ। হ্যাঁ, বাস্তব অংশ আলাদা করে দিই। তো আমি এখানে লিখে হচ্ছে এক্স কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার, আর এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে। তাহলে এই দুটো হচ্ছে জটিল অংশ। তো এখান থেকে আমি আই যদি কমন নেই, তাহলে এখানে থাকবে থ্রি এক্স স্কোয়ার ওয়াই, আর এখানে থাকবে হচ্ছে ওয়াই কিউ। এখন দেখো, এই যে সমীকরণ, এই সমীকরণের এখানেও কোনো আই নাই, এখানেও কোনো আই নাই, এখানেও কোনো আই নাই। তার মানে এই দুটা বাস্তব অংশ। তার মানে যদি আমি বাস্তব অংশটা যদি আলাদা করি, তাহলে আমার এখানে হবে ইউ সমান সমান এক্স কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার। আবার পরে দেখো, এখানে দেখো আই আছে, এখানে আই আছে, আবার এখানেও আই আছে। তার মানে আই যদি বাদ দেই, তাহলে এটা হচ্ছে ভি হচ্ছে এখানে কাল্পনিক অংশ, আর এখানে এটুকু হচ্ছে কাল্পনিক অংশ। তার মানে এখানে আমি লিখতে পারি ভি সমান সমান থ্রি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউ। এটাকে বলে উভয় পক্ষ হতে বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ সমীকৃত করা, মানে আলাদা করা। তো এখানে বাস্তব অংশ আর কাল্পনিক অংশ আলাদা করে ফেললাম। এখন দেখো, আমার যে টার্গেটটা ছিল ইউ আর ভির মান বের করা, ইউ ভির মান আমি কিন্তু বের করে ফেলাইছি। এখন আমি কি করব? এখন আমি এখানে কি দিয়ে আছে? ডেল ইউ বাই ডেল এক্স। আমি ডেল ইউ বাই ডেল এক্স মানে আমি ইউ রে এক্স দিয়ে অন্তরীকরণ করব। অন্তরীকরণ করি, তাহলে দেখো ডেল ইউ বাই ডেল এক্স সমান সমান, তো এটা হচ্ছে আংশিক অন্তরীকরণ। হ্যাঁ, যে কার ডি আংশিক অন্তরীকরণ। তার মানে এটাকে আমি এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। তার মানে এখানে এক্স ছাড়া বাকি সবগুলোকে আমার ধ্রুবক সংখ্যা ধরে ধরে অন্তরীকরণ করতে হবে। তা করো। তা আমার এক্স কিউর অন্তরীকরণ করলে কত হবে? হবে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার। কারণ কি, আমরা জানি অন্তরীকরণ করার সময় পাওয়ারটা আগে চলে আসে, আর পাওয়ার থেকে এক বিয়োগ করতে হয়। তাহলে থ্রি আগে চলে আসলো, আর থ্রি থেকে এক বিয়োগ করলে টু। আচ্ছা, আর এখানে যদি অন্তরীকরণ করি, দেখো এখানে থ্রি আর ওয়াই স্কোয়ার এটা কিন্তু ধ্রুবক সংখ্যা। হ্যাঁ, কারণ কি, আমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, এখানে এক্স ছাড়া বাকিগুলো ধ্রুবক সংখ্যা ধরতে হবে। তাহলে এখানে থ্রি আর ওয়াই ধ্রুবক সংখ্যা, তারা একে দিলাম। আর এক্স এর অন্তরীকরণ করলে ওয়ান, এক্স এর সাপেক্ষে এক্স এর করলে ওয়ান, ওয়ান এখানে লেখা লাগে না। সেম একই রকম ভাবে আমি ভি দিয়ে কি করবো? ভি দিয়ে আমি ওয়াই দিয়ে অন্তরীকরণ করবো। তারপর দেখবো এই দুটো সমান কিনা। হ্যাঁ, তো অন্তরীকরণ করো। তাই ভি দিয়ে আমি অন্তরীকরণ করবো ওয়াই দিয়ে। ওয়াই দিয়ে অন্তরীকরণ করলে তাহলে এখানে কত হবে? দেখো, এখন আমি অন্তরীকরণ করছি ওয়াই সাপেক্ষে, ওয়াই সাপেক্ষে তো অন্তরীকরণ করতেছি। তার মানে এখানে থ্রি এক্স স্কোয়ার এটা ধ্রুবক সংখ্যা,
আর ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ করলে 1 1 লেখা লাগে না, লিখলাম না এখানে, মাইনাস। এবার এটাকে যদি অন্তরীকরণ করি সেম একই রকম ভাবে 3 ওয়াই স্কয়ার হবে। এখন দেখো আমার প্রশ্নের কোসেরিমান সমীকরণ বলছে এই দুইটা মান সমান হইতে হবে। দেখো তো সমান হয়েছে কিনা, এটা আর এটা সমান হয়েছে কিনা, সমান হয়েছে। তাহলে একটা 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 সমীকরণ আমার সিদ্ধ করছে। এখন আমার পরের সমীকরণটা সিদ্ধ করাইতে হবে। পরের সমীকরণটা এখানে আমার কি দিয়ে আছে, এখানে দিয়ে আছে ভি এর অন্তরীকরণ করতে হবে এক্স দ্বারা আর ইউ রে করতে হবে ওয়াই দ্বারা, ঠিক আছে। আচ্ছা, তবে ভি রে প্রথম ইউ রে ওয়াই দিয়ে করি, তাহলে হচ্ছে ডেল ইউ বাই ডেল ওয়াই অন্তরীকরণ করি, ডেল ইউ বাই ডেল ওয়াই। ওয়াই তে অন্তরীকরণ করলে দেখো এটাকে ওয়াই দিয়ে অন্তরীকরণ যদি করি তাহলে এখানে কি কোনো ওয়াই আছে, কোনো ওয়াই নেই, তাই এটা ধ্রুবক সংখ্যা, সম্পূর্ণ ধ্রুবক সংখ্যা, তাহলে এটা শূন্য হবে, ঠিক আছে। দেখো আমি ইউ এর অন্তরীকরণ করতেছি ওয়াই দ্বারা, তাও যখন ওয়াই দ্বারা অন্তরীকরণ করব তখন ওয়াই ছাড়া বাকিগুলোকে ধ্রুবক সংখ্যা দেওয়া লাগবে। তো এখানে কোনো ওয়াই নাই, প্রথম অংশে কোনো ওয়াই নেই, এজন্য শূন্য হয়ে গেল। এখানে মাইনাস দিয়ে আছে, পরের অংশ ওয়াই আছে, হ্যাঁ আছে, তাহলে এটাকে অন্তরীকরণ করলে দেখো 3 আর x এটা ধ্রুবক সংখ্যা থাকবে, আর ওয়াই কে অন্তরীকরণ করলে কত হবে, 2y হবে, 2y। তার মানে এখানে কত পেলাম, মাইনাস 6xy, 6xy পেলাম। আচ্ছা, এর পরের অংশে কি দিয়ে আছে, এবার এখানে দেয়া আছে যে আমি এই ভি অন্তরীকরণ করব এক্স দ্বারা, ভি এক্স অন্তরীকরণ করো, তো ডেল ভি বাই ডেল এক্স। এবার এটাকে যদি এক্স যদি অন্তরীকরণ করি তাহলে ভি আমি এক্স দিয়ে অন্তরীকরণ করবো, তো এক্স দিয়ে অন্তরীকরণ করো। তাহলে এখানে দেখো 3 আর ওয়াই, এটা এই দুটো এখন ধ্রুবক সংখ্যা, দেখো 3 আর ওয়াই ধ্রুবক সংখ্যা, আর এক্স স্কয়ার অন্তরীকরণ করলে কত হবে, 2x হবে, এক্স স্কয়ার করলে 2x হবে। দেখো 3 আর ওয়াই ধ্রুবক সংখ্যা, যেহেতু আমার এখানে চলকটা হচ্ছে x, তার মানে x ছাড়া বাকিগুলো ধ্রুবক সংখ্যা, তাহলে এখানে 3 আর ওয়াই ধ্রুবক সংখ্যা রেখে দিলাম একসাথে, আর এক্স স্কয়ার অন্তরীকরণ করলে 2x হবে। আচ্ছা, আর এখানে কোনো x আছে, কোনো x নাই, তাহলে পরেরটুকু কত, 0। তার মানে এখানে পেলাম আছে 6xy। এখন দেখো তো এই দুটো মিলছে কিনা, 6xy 6xy মিলে গেছে। এই দেখো আগে এখানে কিন্তু একটা মাইনাস থাকা লাগবে, মাইনাস তোমার এখানে আছে একটা, ঠিক আছে।